নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা যেমন কথা বলবেন, তেমন আপনাদের অনেক কিছু জিজ্ঞাসনীয় কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিই, যে এই কথাগুলো আপনাদের মধ্যে মনে কোঠায় রয়েছে, অনেক কিছু বলার অপেক্ষা থাকে, সেগুলো বলার জন্য কিন্তু আমরা আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এই অনুষ্ঠান। তার কারণ আমাদের অনেক কিছু জানার বিষয় থাকে জ্যোতিষ সম্বন্ধে, বিশেষ করে জ্যোতিষ আমাদের জীবনে কতটা হেল্প করছে, সাহায্য করছে, সেটাই কিন্তু মূল কথা। সেটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা চলবে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। সত্যি অপূর্ব একটি কথা। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোলজিস্ট এবং অ্যাস্ট্রোপামিস্ট এবং তন্ত্র রিসার্চার, জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী, সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, সুব্রত চক্রবর্তী। আর সেই মানুষটিকে যখন আমরা পাই, তখন আমাদেরও অনেক কিছু জানার বিষয় আমাদের জেগে ওঠে মনে, যে সত্যি জ্যোতিষ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, জ্যোতিষের মাধ্যমে সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কতটা ভালো থাকতে পারি, এবং একজন সঠিক মানুষের যদি আমরা সান্নিধ্য পাই, সেই ব্যক্তিত্বকে কিন্তু আজকে আমরা সঙ্গে পেয়েছি। এবং তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমার বলতে হয়। যিনি সাহিত্যে কিন্তু MA BEd এবং জ্যোতিষবিদ্যা বাচস্পতি, এবং সঙ্গে কিন্তু জ্যোতিষবিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট, এবং 2024-এ HBT থেকে তিনি কিন্তু জ্যোতিষ মহাগৌরব সম্মান পেয়েছেন। সত্যি সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আমরা আজকে তো জানবই, অনেক কিছু আমাদের জানার বিষয় রয়েছে। আপনারাও কিন্তু সেইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপনাদের ফোনের মাধ্যমে কিন্তু এই মানুষটির কাছে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে ভালো থাকব, এবং যদিও আমরা একটু টপিক রাখিনি, কিন্তু তাদের জিজ্ঞাসাটাই আমরা কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভি সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান গ্লোব টিভি দেখে চলেছেন প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে পেয়ে যান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে মোবাইলে অথবা টিভিতে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই গ্লোব টিভির টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে শর্মিষ্ঠাদিকে অনেক শুভেচ্ছা জানাই। এবং একটা বিশেষ কথাও বলবো যে শর্মিষ্ঠাদির সাথে বহুদিন বাদে আমি লাইভ অনুষ্ঠান করছি, প্রায় 5-7 বছর পর আবার আমরা গ্লোব টিভিতে একসাথে লাইভ করছি। আমারও খুব ভালো লাগছে, দিদিকে অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। তো দিদি, আমার অনুষ্ঠান মানে তো তুমি জানো আমি নতুন ভাবে করি, তো সেক্ষেত্রে আজকে যারা অনুরোধগুলো রেখেছেন দিদি তাদের নামগুলো ঘোষণা করবে এবং কোন বিষয় তারা জানতে চাইছেন সেই বিষয়টা নিয়েই আজকে আমি আলোচনা করব। একদম মানে দাদা, সত্যি এত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আপনাদের জীবনের সেই চাহিদা, আপনাদের সেই জিজ্ঞাসাটা নিয়েই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানের পথ চলা। কমলিকা দেবনাথ, যিনি জানতে চেয়েছেন হাজরা থেকে, আমাদের দক্ষিণ কলকাতার হাজরা, যে আত্মকারক গ্রহ, এটার ফাংশনটা কি, আমরা কিভাবে চিনবো, এবং কতটা আমাদের জীবনের সঙ্গে এর একটা সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত রয়েছে, আমরা একটু জেনে নেব। প্রথমেই যিনি প্রশ্ন রেখেছেন তাকে অনেক ধন্যবাদ জানাই দিদিভাইকে। আপনারা এইভাবে কিন্তু বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত বিষয় জানতে পারেন। তো তার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা মেল আইডি রয়েছেন ওখানেও মেল করতে পারেন। যারা হোয়াটসঅ্যাপ মেল করতে পারছেন না, ভাবে SMS করতে পারেন। তো দেখুন, যে দিদি প্রশ্নটা রেখেছেন, তো সেটা নিয়ে আগে আলোচনা করি। এই যে আত্মকারক গ্রহ আমরা কিভাবে চিনব, প্রথমেই দেখুন আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি, তারপর আত্মকারক গ্রহ কিভাবে আমাদের জীবনে সহযোগিতা করে সেটা নিয়ে আলোচনা করব। তো আত্মকারক গ্রহ আমরা চিনব কিভাবে, আমাদের জন্মছকে সাধারণত যদি আমরা জন্মছকটাকে ভালো করে দেখি, সেখানে রাহু এবং কেতুকে বাদ দিয়ে, কারণ রাহু কেতুকে বলা হচ্ছে শ্যাডো প্ল্যানেট,
রেট্রোগ্রেড প্ল্যানেট বা বক্র প্ল্যানেট, যেটাই যাই বলি আমরা। তো বাদবাকি যে 7টা প্ল্যানেট রয়েছে বা ইউরেনাস, নেপচুন, প্লুটোকে আমরা দেখতে পারি, বাট ইউরেনাস, নেপচুন, প্লুটোর কার্যকারী ক্ষমতা অন্য জায়গায়। বাকি 7টা প্ল্যানেট যেগুলো রয়েছে সেইগুলোর মধ্যে যদি আমরা দেখে নেব তার ডিগ্রি সব থেকে কার বেশি, অর্থাৎ কোন গ্রহের ডিগ্রিটা সব থেকে বেশি রয়েছে, সেটা হবে আমার আত্মাকারক গ্রহ। এবং সেই আত্মাকারক গ্রহ আমাদের কিন্তু অত্যন্ত বলবান হয়ে থাকে। এবং আত্মাকারক সঙ্গে আত্মা, তার সঙ্গে কি হচ্ছে না আত্মকারক, এই দুটোর মধ্যে যেটা ফারাক হচ্ছে কি, প্রথম ডিগ্রিটা আমরা দেখব কোন গ্রহ সব থেকে বেশি পেয়েছেন, তারপরে কোন গ্রহ ডিগ্রি পেয়েছেন। তো এই দুটো পরিপূরক আমাদের কিন্তু আগে দেখে নিতে হবে, তাহলে ওই দুটো গ্রহকেই কিন্তু প্রধান আত্মকারক গ্রহ, এবং সেটা মানুষের জীবনে চলার পথকে আরো সুগম করতে পারে। তাহলে আত্মাকারক গ্রহ বোঝা গেল যে আমরা কিভাবে দেখবো না, রাহু কেতুকে বাদ দিয়ে বাকি 7টা প্ল্যানেটের মধ্যে কোন গ্রহের ডিগ্রি সব থেকে বলবান বা বেশি রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের আত্মাকারক গ্রহ। এবার এই আত্মাকারক গ্রহর পরবর্তী যে গ্রহটা রয়েছে সে হয়তো তারপরে যে ডিগ্রি পেয়েছেন, এই দুটো গ্রহের কাউন্টিংটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যদি এই দুটো গ্রহকে আমরা দেখে নিতে পারি, আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, আগেকার দিনে আমাদের মন্ত্রিসভা ছিল, রাজা বা মন্ত্রী বা আমাদের এখনকার বর্তমানে ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার কোনো উপদেষ্টা রয়েছেন তিনি। তো এই যে দুজনে মিলে যখন রাজ্যকে তিনি চালাচ্ছেন, তার মানে তার একটা ব্যালেন্স লাইফ লিড করতে পারে, যে আমাদের রাজ্যকে আমরা ব্যালেন্স দিতে পারি। মুখ্যমন্ত্রীর একটা উপদেষ্টা থাকে, তো সেরকমই সেই উপদেষ্টা এবং মুখ্যমন্ত্রী সবাই মিলে বা আমলা যারা রয়েছেন সবাই মিলে কিন্তু রাজ্যটাকে পরিচালনা করেন। ঠিক সেরকমই আমাদের ক্ষেত্রে এই আত্মকারক গ্রহ এবং পরবর্তী যে গ্রহের আত্মকারক গ্রহের যে সহযোগী গ্রহগুলো রয়েছে তার পরবর্তী যে ডিগ্রিগুলো পেয়েছে সেইগুলো মানুষের জীবনকে পরিচালিত করতে সহযোগিতা করে, এবং যার আত্মকারক গ্রহ সব থেকে বেশি বলবান, অর্থাৎ ডিগ্রি সব থেকে যত বলবান, সেই মানুষের জীবন তত কিন্তু সুন্দরময় হয়ে ওঠে। এবং আত্মাকারক গ্রহ যদি কিছুভাবে খারাপ পজিশনে থাকে, মানে ধরুন তিনি হয়তো 6, 8, 12 কোনো কম্বিনেশনে যুক্ত হলেন, বা দুস্থানগত, যেটাকে এক কথায় বলা হয় দুস্থানগত, অথবা কিছুভাবে অশুভ গ্রহ দ্বারা আত্মাকারক গ্রহ যদি পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু সেই আত্মাকারক গ্রহ মানুষের জীবনে কিছু ক্ষেত্রে সমস্যা দিয়ে থাকে। এবার সেই সমস্যাটা দিয়ে থাকে দেখতে হবে আপনার শুধুমাত্র ন্যাটাল চার্ট দেখলেই, বা যেটাকে বলা হয় D1 চার্ট বা লগ্নকুণ্ডলী বা রাশিকুণ্ডলী দেখলে পাওয়া যায় না, সেটাকে দেখতে হবে আমাদের 50টা চার্টের যে সংমিশ্রণ একটা চার্ট, যেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ চক্রম D38। এই D38-এ আপনাকে দেখতে হবে দুটো জায়গা, সেটা খুব ইম্পর্টেন্ট আত্মাকারক গ্রহের জন্য। সেটা হচ্ছে কি, ত্রিকোণ ভাব। আমরা ত্রিকোণ ভাবকে প্রত্যেকেই জানি যে ট্রায়াঙ্গেল যেটাকে ধরা হয়, অর্থাৎ লগ্ন, পঞ্চম এবং নবম ভাব। এই লগ্ন, পঞ্চম এবং নবম ভাবের সঙ্গে আমাদের আত্মাকারক গ্রহের যদি সম্পর্ক চলে আসে, বা সেখানে দেখা গেল সেই তিনি ত্রিকোণের অধিপতি বা ত্রিকোণ স্থানে তিনি অবস্থান করছেন, তাহলে সেই জাতক জাতিকার কর্মজীবন বিশেষ করে ভালো হয়ে থাকে, তিনি জীবনে অনেক সফলতা পেয়ে থাকেন, তিনি জীবনে প্রতিষ্ঠা পেয়ে থাকেন। আবার ঠিক সেরকমই এই আত্মাকারক গ্রহ যদি দুর্বল হয়ে থাকে, বলবান হয় না, বা সেক্ষেত্রে যদি 6, 8, 12 কম্বিনেশনে পেয়ে থাকে, বা সম্পূর্ণ চক্রমে দেখা গেল সেই আত্মাকারক গ্রহ কিছুভাবে রাহু সংযুক্ত হয়ে রয়েছেন, এবং সেখানে সম্পূর্ণ চক্রমে লগ্ন বা নবমপতি কিছুভাবে অশুভ অবস্থায় রয়েছে, তাকে কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করতে হয়। তবে এখানে একটা বলে রাখা ভালো, বহু মানুষ নানা রকম জীবনে স্ট্রাগল করছেন, কিন্তু দেখা যাচ্ছে একটা দশা অন্তর্দশার পর তার কোনো রেমেডি হয়তো নেই, তিনি হয়তো কোনো জ্যোতিষীকে দেখাননি কখনো, বা তিনি কোনো জ্যোতিষীর পরামর্শ নেননি, বা এমনও হতে পারেন তিনি জ্যোতিষ বিশ্বাসও করেন না। এরকম বহু মানুষ রয়েছেন, তারা হয়তো জ্যোতিষের সান্নিধ্যেই আসেনি, কিন্তু একটা সময় তিনি প্রচন্ড স্ট্রাগল করেছেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি শেষ বয়সের একটা সময় গিয়ে তার কোথাও একটা ভালো সময় চলে আসলো, সেখান থেকে তার একটা আর্থিক ডেভেলপমেন্ট, মানসিক শান্তি বা সব দিক থেকে একটা পরিপূরক জায়গা তৈরি হলো। এটা অনেক সময় হতে পারে তার লগ্ন নির্দেশিত পঞ্চমপতি, অর্থাৎ তার সন্তানের ভাগ্যে, এটা হতে পারে কিছুভাবে তার কিছুভাবে ভাগ্যস্থানের সঙ্গে দ্বিতীয় পতি যদি সংযুক্তিকরণ হয়, সম্পত্তিগতভাবে অনেকগুলো কারণ রয়েছে। তাহলে তখন কিন্তু সে আত্মাকারক গ্রহ তাকে একটা বলবান, অর্থাৎ তার আত্মাকারক গ্রহ যদি সেই দশা অন্তর্দশাকালীন কিছুভাবে পঞ্চমপতি বা দ্বিতীয় পতির সঙ্গে সংযুক্তিকরণ হয়, তাহলে একটা সময়ের পর সেই মানুষ যতই স্ট্রাগল করুক, কিন্তু তার দশা অন্তর্দশা তাকে সাপোর্ট করলে তিনি কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারেন। তাই আত্মাকারক গ্রহকে খুব জানা দরকার, এবং আত্মাকারক গ্রহকে যদি সঠিকভাবে পরিচালিত করা যায় বা বুস্ট করা যায়,
যদি মনে হয় যে মানুষের জীবনে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আত্মা কারক গ্রহ অত্যন্ত বলবান জায়গা। যিনি প্রশ্ন রেখেছেন যে জ্যোতিষ সম্বন্ধে বহু মানুষ জানতে চাইছেন, এটা আমার খুব ভালো লাগলো এবং ফোনটা নিয়ে নিই, তারপরে পরবর্তী প্রশ্নে আমি আসবো। অবশ্যই আমরা প্রশ্নের উত্তর আমরা আশায় বসে রয়েছি। একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম। নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। নমস্কার, বলুন। বাহ, বলুন, আপনার বিষয় জানবেন তো? আমি তোমার ছেলের বিষয়ে জানতে চাই। তাহলে ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম বাবু। আচ্ছা, বাবু পান। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 13/6/1999। 99। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 1:20। দুপুর 1:20। জন্মস্থান কোথায়? ওই মেদিনীপুর। মেদিনীপুর। আর একবার ডেটটা বলবেন তো। 13/6/99। 99। দুপুর 1:20। দুপুর 1:20। ওকে। কেমন লাগে অনুষ্ঠান? দাদার অনুষ্ঠান কেমন লাগে? দাদার অনুষ্ঠান ভালোই লাগে। নিয়মিত দেখা হয়? দাদার অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ, দাদা তো আগে একটা অন্য চ্যানেলে হতো, দেখতাম। আচ্ছা, দাদা কথাবার্তা খুব ভালো লাগে। আচ্ছা, লাইনই পাওয়া যায় না। একদম ঠিক আছে। আচ্ছা, সেদিন কি রবিবার ছিল? ছেলের জন্মবারটা রবিবার ছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, জানা আছে? হ্যাঁ, জানা আছে। আচ্ছা, কি জানতে চাইছেন ছেলের? কেরিয়ার জীবনটা কেমন যাবে? কেরিয়ার জীবনে জানতে চাইছেন। দেখুন, ছেলের বিশেষ করে যেটা বলার, যে লগ্ন সাপেক্ষে ওর কিন্তু শনিটা নিচস্থ, বুঝতে পেরেছেন তো? এই শনিটা যদি নিচস্থ হয়, তাদের ক্ষেত্রে সাধারণত পড়াশোনা কিন্তু খারাপ হয় না, কিন্তু কিছুভাবে তাদের কেরিয়ারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। আপনার ছেলের মধ্যে কিন্তু পড়াশোনা কমপ্লিট করেছে, কিন্তু দেখবেন এই সময় ক্ষেত্রে যেহেতু ওর শনিটা নিচস্থ, এবং একটা জিনিস যেটা খুব ভালো, সেটা হচ্ছে কি চন্দ্রটা মূল ত্রিকোণ রয়েছে, এবং চন্দ্র যে নক্ষত্র পেয়েছে রোহিণী নক্ষত্র, এটা খুব ভালো। তার মানে এই ছেলে কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে কেরিয়ারে ডেভেলপমেন্ট করতে পারবে। কিন্তু আপনি যদি এখন এই সময়টা খেয়াল করেন আপনার ছেলের ক্ষেত্রে, ও কিন্তু যেভাবে কেরিয়ারের সাইন করা দরকার বা ভালো জায়গায় প্রতিষ্ঠা পাওয়া দরকার, তাতে কিন্তু একটু সমস্যা দেখা দেবে এই সময়, বুঝতে পেরেছেন? আর বলছি, আমার সঙ্গে সম্পর্ক খালি খারাপ, ঝগড়া করছি, কেন জানি না। বেশ, আচ্ছা, প্রথমে আমি আপনার প্রশ্নটা অ্যান্সার দিয়ে দিই, তারপর আমি পরেরটাই দিচ্ছি। প্রথমটা আপনি বুঝতে পারছেন তো, ছেলের কেরিয়ার নিয়ে কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো সেটার প্রধান কারণটা আমি বলে দিলাম, যে বিশেষ করে শনি যেহেতু নিচস্থ অবস্থাতে রয়েছে, চন্দ্র মূল ত্রিকোণ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা, যে নবমপতি যেহেতু ষষ্ঠ কানেক্টিভিটি পেয়ে গেছে, তার মানে এই ছেলেটার মধ্যে কিন্তু ট্যালেন্ট রয়েছে, কিন্তু এখন এই সময়ে দশা অন্তর্দশা ওকে সাপোর্ট করছে না। আপনি যদি একটু বাবা হিসাবে ওকে নবমপতির একটা প্রতিকার প্রতিবিধান করে রাখতে পারেন, তবে কিন্তু ছেলে কেরিয়ারে কিন্তু ভালো জায়গা যেতে পারে। তবে এটুকু আপনাকে আমি আশ্বস্ত করছি, আপনার ছেলে ভালো কোনো প্রাইভেট কোম্পানির সঙ্গে কিন্তু সংযুক্তিকরণ হবে এবং সেখানে কেরিয়ার ডেভেলপমেন্ট করবে। দ্বিতীয় যে আপনার প্রশ্নটা, আপনার সাথে সম্পর্ক, অর্থাৎ আপনার সঙ্গে সন্তানের সম্পর্ক একটু খারাপ দেখা দিচ্ছে। দেখুন, আমরা পিতার সঙ্গে সন্তানের যখন সম্পর্ক খারাপ হয়, সাধারণত পিতৃভাবকে আমরা বিচার করি দশম ভাব থেকে, এবং অন্যদিক থেকে আমরা রবিকে পিতৃকারক গ্রহ হিসাবে দেখব। তো জন্মছকে যেহেতু দশমপতি ডিস্টার্ব বা রবি কিছুভাবে অবস্থানগতভাবে খারাপ জায়গায় রয়েছে, অষ্টম স্থানের একটা কম্বিনেশনে রয়েছে, তার মানে স্বাভাবিকগতভাবেই আপনার সঙ্গে সন্তানের একটা সম্পর্ক খারাপ হবে, যেটা হবে কি আপনাকে কিন্তু মনে মনে ভালোবাসে, কিন্তু দেখবেন আপনার কথা সহজে মেনে নেবেন না, এবং আপনিও দেখবেন প্রচন্ড পরিমাণে ওর সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু দুর্ব্যবহার করে ফেলেন, মানে যে কোনো কিছু যেগুলো বলা উচিত নয় সন্তানকে, সেরকম কিছু কথা বলে ফেলেন, যার জন্যই কিন্তু একটা সম্পর্কের হানি ঘটছে। তবে এটুকু আপনাকে আমি আশ্বস্ত করছি, আপনার সন্তান আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে, মনে মনে ভালোবাসে, আপনিও সেই জায়গাটা সন্তানের সঙ্গে রাখার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন তো? সন্তান তো বন্ধুর মতো একটু মেশার চেষ্টা করবেন, এবং ওর সঙ্গে যদি ভালো ব্যবহার রাখেন, বুঝিয়ে কোনো কিছু কথা বলেন, কারণ ওর চন্দ্রটা মূল ত্রিকোণ, ও চাইবে একটু যুক্তি দিয়ে কথাবার্তা। যদি কখনো রাগের মাথায় কিছু কথা বলেন, এ কিন্তু সহজে মেনে নেবে না, বুঝতে পেরেছেন তো? তো চেষ্টা করবেন ওর সঙ্গে একটু ঠান্ডা মাথায় কথা বলার, এবং অবশ্যই কেরিয়ারে নবমপতির একটা প্রতিকার প্রতিবিধান করিয়ে রাখবেন, ছেলে কিন্তু। হ্যাঁ, ভালো সময়টা আসবে কবে থেকে?
ভালো সময়টাও নিশ্চয়ই আসবে আসবে, অলরেডি। তার জন্য তার চেম্বারে এসে একেবারে ফেস টু ফেস কথা বলতে হবে, আসতে একদম, হবে, যদি পারেন একটু তারপর যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করতে হবে। প্রতিকার সেটা তো দাদা বলেই দিলেন সুন্দরভাবে যে এই প্রতিকারের এই জায়গাটা যতক্ষণ খণ্ডন না করছেন, গ্রহগত যদি কানেকশন যদি অশুভত্ব থাকে সেটাকে কিন্তু আপনাদের রেকটিফাই করতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটাই কিন্তু একজন পণ্ডিত মানুষ, একজন জ্যোতিষ জগতের বিখ্যাত মানুষকে নিয়ে আমি বসেছি এবং তিনি সুন্দরভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জ্যোতিষটাকে তুলে ধরছেন। প্রত্যেকটি কথা আপনারা শুনুন এবং পিন পয়েন্ট তার প্রেডিকশন কথা বলে। সবচেয়ে বড় কথা, আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার, বলুন কার বিষয়ে জানবেন? অদিত্য। হ্যাঁ, আমার সম্পর্কে। আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। অদিত্য মুখার্জি। অদিত্য। বলুন জন্ম তারিখটা বলুন। 24/8/1974। 24/8/1974। টাইমিংটা বলুন। দুপুর 1:45। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, 24শে আগস্ট, তাই তো? 24/8, হ্যাঁ 24/8/1974। না, 24/1 স্যার। 24। জানুয়ারি। ওটাই তো, আচ্ছা আচ্ছা, ওই জন্যই একবার জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা। কি বিষয় জানবেন? স্যার ওই লিঙ্কিং হয়ে যাচ্ছে, তারপরে আমি সার্ভিস করি, মানে অফিসার ব্যাংকে করা যাবে কিনা, ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে। বেশ, জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ স্যার। লগ্ন বৃষ, রাশি হচ্ছে মকর রাশি, জানা ছিল? কিছুটা স্যার। কিছুটা জানা ছিল। দেখুন, জন্ম ছকে দেখতে পাচ্ছি মঙ্গলটা খুব ভালো, সক্ষেত্রগত, কিন্তু দেখবেন শুক্রটা রেট্রোগেট এবং শনি রেট্রোগেট। শনি মঙ্গলের নক্ষত্রে। আপনি দেখবেন এই যে কর্মকারক, আপনি কর্ম বিষয়ে জানতে চাইছেন, দেখবেন কর্মক্ষেত্রে আপনি যদি দেখেন লগ্ন থেকে ঠিক দ্বিতীয় শনি কেতুর অবস্থান ঘটছে এবং দ্বাদশে মঙ্গল, তার মানে মাঙ্গলিক যোগ একটা রয়েছে। রবি বুধ শুক্র বৃহস্পতি চন্দ্র একত্রীকরণ। এই যে শুক্র বৃহস্পতি এক ঘরে, উরুষৌরী যোগের একটা প্রভাব, রবি শুক্র এক ঘরে দারিদ্র্য যোগের একটা প্রভাব। সেকেন্ডলি আমি যদি একটুখানি দেখি যে লগ্ন সাপেক্ষের যে কিছু কম্বিনেশন, অর্থাৎ নবম ভাব, এই নবম ভাবটা যথেষ্ট ড্যামেজ। আপনি দেখবেন চাকরি করছেন, যা করছেন, কিন্তু দেখবেন যেভাবে আপনি খাটছেন না, সেইভাবে যে রেজাল্ট পাওয়া দরকার ভালো কিছু, সেই জায়গাটা আসছে না। এবং দেখবেন আপনি কর্মক্ষেত্রে যদি খেয়াল করেন, আপনার অর্থ নানা জায়গায় থেকে আটকে থাকবে, আপনার অর্থ নানা জায়গায় আটকে থাকবে এবং আপনার প্রাপ্তিতে প্রচুর বাধা হবে। সেটা কি হচ্ছে? উনি তো বললেন হ্যাঁ হ্যাঁ, এইগুলোকে রিকভারি করা যাবে কিনা। দেখুন, এটা একটা ভালো প্রশ্ন। রিকভারি করা নিশ্চয়ই করা যাবে। আপনাকে যেটা বলার, যে আপনি যদি সম্পূর্ণ চক্রম D38টা আপনার করা থাকে, তাহলে যদি সেখানে আপনি দশমপতি এবং পঞ্চমপতি, আপনার কম্বিনেশনটা খুব ভালো। দশমপতি পঞ্চমপতি, তার মানে কি তাদের ট্যালেন্ট থাকে খুব, এবং তারা সহজে অনেক কিছু জায়গা থেকে কাজ করতে পারে, এবং আপনার মধ্যে কিন্তু প্রচণ্ড বুদ্ধিদীপ্ততা রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে কাজ করছেন তার রেজাল্টটা পাচ্ছেন না। এর কম্বিনেশনটাই হচ্ছে এই দশম পঞ্চমের কম্বিনেশন, কিন্তু যেখানে ওর নবমপতি ষষ্ঠ কম্বিনেশন পেয়ে গেছে বা অষ্টম কম্বিনেশন পেয়ে গেছে, তার মানে কোথাও গিয়ে সেই রেজাল্টে বাধা আসছে। আপনাকে আমি এটুকু বলতে পারি, সামান্য কিছু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে। দশমপতি পঞ্চমপতি একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে রাখবেন, সেই ভাবটাকে একটু স্ট্রং করুন, তাহলে কিন্তু দেখবেন আপনার এই যে সমস্যাগুলো, এই যে সময়টা আপনাকে যেন নানা দিক থেকে ঘিরে ধরবে এবং সমস্যাটা, ওটা আমি বলে দিচ্ছি আপনাকে, যে অর্থনৈতিক জায়গায় নানা জায়গায় আটকে যাবে এবং অর্থের নানা রকম সমস্যা দেখা দেবে, ঋণগ্রস্ততা হবে। নিশ্চয়ই পারবেন। ওই যে বললাম, দশম পঞ্চম, দশম ভাব কর্মের জায়গা, পঞ্চম ভাব অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বুঝতে পেরেছেন তো? তো কর্মের এই যে আপনি চাইছেন পদোন্নতি, ঠিক আছে, এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট, যে ঋণ হয়ে যাচ্ছে, টাকা পয়সা আটকে রয়েছে, পেমেন্ট সঠিক পাচ্ছেন না, এবং চারিদিক থেকে আপনাকে বললাম না ঘিরে ধরবে, তো সেই জায়গাটা দশম পঞ্চম, এটা খুব ইম্পর্টেন্ট। কর্ম এবং অর্থ, এটা মানুষের জীবনে, একদম পুরুষ মানুষের জীবনে খুব প্রয়োজন। এই জায়গাটাকে আপনি একটু যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন দাদা, গাইডলাইন করতে পারেন, আপনি কিন্তু খুব শিগগিরই, আমি আপনাকে এটুকু বলতে পারি, আপনি 1.5 থেকে 2 মাসের মধ্যে দশার কিছু চেঞ্জ আসবে। সেই সময়টাকে, যেটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড, সেটাকে অ্যাপ্লাই করুন বা সেটাকে ধরার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার জীবনে একটা কিন্তু মোড় ঘুরে যাবে। বুঝতে পেরেছেন?
ভালো ঠিক আছে, থাকবেন। ধন্যবাদ। আমি অবশ্যই চেম্বারগুলো বলে দিচ্ছি দাদাকে আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। সোমবারে শ্যামবাজার পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন। রবিবার এবং মঙ্গলবারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। গড়িয়াতে পাচ্ছেন, গড়িয়ার নাকতলাতে পেয়ে যাচ্ছেন। এবং ফার্স্ট উইক এবং লাস্ট উইকে আপনারা বুধবারে পাচ্ছেন, দুর্গাপুর এবং বর্ধমানে পাচ্ছেন। বন্ধুরা নোট ডাউন করে রাখুন আপনারা, এই ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের লাইফ জীবনটা কিন্তু ভীষণ একটা ছোট্ট হলেও সেটাকে সুন্দরভাবে কিভাবে অতিবাহিত করা যায় তার জন্য একজন সঠিক মানুষের সান্নিধ্যে আসতে হবে, তবেই কিন্তু আপনি 100% রেজাল্টটা পাবেন। বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন নৈহাটিতে পাচ্ছেন 7:30 অর্থাৎ 7:30 থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এবং ব্যারাকপুরেও কিন্তু আপনারা 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং শুক্রবারে পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন 12টা থেকে 4টের মধ্যে পাচ্ছেন। এবং শনিবার হাওড়া বালিতে পাচ্ছেন 2টো থেকে 8টার মধ্যে পাচ্ছেন, দুপুর 2টো থেকে 8টার মধ্যে পাচ্ছেন। শিলিগুড়িতে পাচ্ছেন প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে পাচ্ছেন শিলিগুড়িতে। সেটা কোথায় পাচ্ছেন? সেবক মোড় রত্ন ভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন। এবং শিলিগুড়িতে আবার আপনারা পেয়ে যাচ্ছেন 15 থেকে 19 তারিখের মধ্যে। সেটা কিন্তু কোথায় জায়গাটা? সিটি সেন্টার রত্ন ভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন, প্রতি মাসে পাচ্ছেন আপনারা। এবং বুকিং নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মধ্যে বুকিং করে আপনারা আসতে পাচ্ছেন চেম্বারে। হোয়াটসঅ্যাপেও আপনারা কথা বলতে পারছেন, SMS করেও কিন্তু জানাতে পাচ্ছেন আপনাদের কথাগুলো। আচ্ছা দাদা, আমি ফোন নেব না, আমাদের আরেকজন ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি তোমার নিজের সম্পর্কে জানবো। প্রিয়া দাস বলছি। প্রিয়া দাস, প্রিয়া কোথা থেকে বলছি, কার বিষয়ে জানবেন? আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখটা হচ্ছে 29শে নভেম্বর 1991 সাল। 29শে নভেম্বর। হ্যাঁ। সালটা বলুন। সালটা হচ্ছে 1991। আচ্ছা, সময়টা বলুন, টাইমিং। সময়টা হচ্ছে দুপুরবেলা 2:15 মিনিট। দুপুর 2:15। জন্মস্থান কি বারাসাতে? কলকাতাতে। কলকাতা। আচ্ছা বলুন, কি বিষয় জানবেন? আমি একটু দাদার কাছে আমার ক্যারিয়ারটা বিষয়ে জানবো। আচ্ছা, শুক্রবার ছিল কি? বিষয়টা একটু যদি দাদা বলেন। দাদার অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আমি সময় পেলে দাদার অনুষ্ঠান আলোচনাগুলো শুনি ভীষণ ভাবে। দাদা একটু অন্যরকম লাগে, একটু কি অন্যরকম লাগে? প্রচুর তো অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেন, এটা কি একটু এক্সেপশনাল মনে হয়? একদমই অন্যরকম। মানে আমি নিজে অ্যাস্ট্রোলজিটা সাবজেক্টটাকে খুবই মানে ভালোবাসি, যার জন্য দাদার আলোচনাগুলো শুনে মানে অনেক কিছু যেন শেখা যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সেদিন কি শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার। লগ্ন হচ্ছে মীন, রাশি হচ্ছে সিংহ রাশি, জানা ছিল নিশ্চয়ই? না দাদা, জানা ছিল না। বেশ, আপনার জন্মছকে যদি দেখেন যে বুধ রেট্রোগেট অবস্থাতে রয়েছে এবং মঙ্গল কিন্তু সক্ষেত্রগত এবং শনি সক্ষেত্রগত অবস্থাতে রবি নক্ষত্র অবস্থান করছে। দেখুন জন্মছকটা কিন্তু ভালো, বুঝতে পেরেছেন তো? কিন্তু কেরিয়ারে আপনার যে জায়গায় শাইনিংটা দরকার, অর্থাৎ সেই শাইনিংটা কিন্তু সঠিকভাবে আসছে না, বুঝতে পেরেছেন? অর্থাৎ বৃহস্পতি চন্দ্র এক ঘর, জীবযোগ, মানে আপনার মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট রয়েছে এবং আপনার কর্মক্ষেত্র কিন্তু ভালো হওয়া উচিত। আপনি এখন কি করছেন? বর্তমানে দাদা আমি একটু এই অ্যাস্ট্রোলজি বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করছি আর কি। বেশ বেশ, করুন, অবশ্যই ভালো হবে। একটু চেষ্টা করছি যদি কিছু। একদম, দেখুন অ্যাস্ট্রোলজি করতে গেলে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে শনিকে খুব ভালো থাকতে হয়। আপনার শনি নিজস্ব ঘরে বসে রয়েছেন, যেটা যথেষ্ট ভালো। এবং বিশেষ করে যেটা বলার, রবিচন্দ্রের একটা কম্বিনেশন, এটাও খুব ভালো। যেটা বলার, দেখুন সম্পূর্ণ চক্রমটা আপনি যখন অ্যাস্ট্রোলজি করছেন, পরবর্তী ক্ষেত্রে আপনি সম্পূর্ণ চক্রমটাকে নিয়ে যখন চর্চা করবেন, সেখানে বিশেষ করে গাইডলাইনটা দরকার যে কাজের ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্টটা বাড়ে। দেখুন জ্যোতিষশাস্ত্রে বহু মানুষরা শিখতে আসছেন, আমারও নিজস্ব একটা ইনস্টিটিউশন রয়েছে, আমি সেখানে প্রত্যেককে বলি যে দেখো সবার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন, চার্টগুলোকে আইডেন্টিফাই করা, ভাবচক্রকে ভালো করে দেখা এবং আমাদের সম্পূর্ণ চক্রম, করভ কুবের চক্রমকে ভালো করে আইডেন্টিফাই করা। দেখো সম্পূর্ণ চক্রমে তোমার নবমপতি পঞ্চমপতি খুব ভালো, তার মানে তোমার কিন্তু কেরিয়ারে বা বিদ্যাক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবং জ্যোতিষশাস্ত্রে তোমার যেহেতু আগ্রহ রয়েছে, সেখান থেকেও কিন্তু কর্মজীবন ভালো হওয়ার চান্সেস রয়েছে। কিন্তু এই যে বললাম, কিছু ক্ষেত্রে একাদশ ভাব যেহেতু ষষ্ঠ কানেক্টিভিটি পেয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রথম থেকেই তোমাকে কিন্তু খুব
দক্ষতার সাথে কাজ করতে হবে এবং কেরিয়ারে কিন্তু সাইন করবে, বুঝতে পেরেছো তো? তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, তুমি যেটা নিয়ে চর্চা করতে চাইছো নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে, ডিটেইলস জানতে হলে ফোনের মাধ্যমে বুকিং করে অবশ্যই আসতে হবে। একদম আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম আজকে সময় একদম নেই, তবে লাস্টের একটা প্রশ্ন ছিল, ছোট্ট করে বলে দিয়ে অ্যাক্সিডেন্ট যোগ কাদের ক্ষেত্রে বিশেষ করে থাকে? দেখুন সাধারণত অ্যাক্সিডেন্ট বা যে কোনো ক্ষেত্রে আমরা অষ্টম ভাবকে দেখি। তো এই অষ্টম কানেক্টিভিটি যখন বিশেষ করে লগ্ন কেন্দ্রীভূত হয়ে থাকে এবং আপনার জন্মছকে যদি দেখতে পাওয়া যায় যে মঙ্গল খুব দুর্বল অবস্থাতে রয়েছে, মঙ্গল একটা ফায়ার প্ল্যানেট কিন্তু তার সঙ্গে কিন্তু তার জলতত্ত্বেরও কম্বিনেশন রয়েছে, তাহলে এই মঙ্গলের সঙ্গে যদি লগ্ন অষ্টমের কম্বিনেশন পায় বা কিছুভাবে দেখতে পাওয়া যায় শনি মঙ্গল একত্রীকরণ, শনি রাহু একত্রীকরণ, বা সেখানে অষ্টমপতি লগ্নের সঙ্গে একাদশপতি কম্বিনেশন পেয়ে গেল, তাহলে কিন্তু সেখানে অ্যাক্সিডেন্ট বা ফাঁড়াযোগ হতে পারে। আজকে কন্ট্রোল রুম থেকে ইশারা বলছে একদম সময় নেই, তো যিনি প্রশ্নটা করেছিলেন অবশ্যই বলবো যে আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন। নেক্সট এপিসোডে হয়তো এই বিষয়গুলোকে নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হব। দেবরঞ্জন দার প্রশ্ন নিয়ে আবার মানে পরবর্তী লাইভে আবার আমরা ফিরে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নেক্সট এপিসোডে নতুন বিষয় থাকবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সমস্যা হোক